এ পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থ ক্ষুধার্ত ধানের নামতা 2016, মা আদি পর্ব 2017 ও ডোম 2018। সম্পাদনা করেছেন বৈঠকখানায় কবি 2019, এটা বোধহয় প্রকাশিত বা প্রকাশ হয়েছে। এছাড়াও তিনি যে সকল কিছু সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িত, গীতাঞ্জলি সাহিত্য পরিষদ নামক একটি সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ কবিতা মঞ্চের সাধারণ সম্পাদক। কবি গিরিশ গরিক, কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো, আপনাকে পেয়ে আমরা সবিশেষে আনন্দিত। আমার কিছু গ্রন্থমেলার এই সংযোজন অর্থাৎ 2019 মেলায় এটি একটি নবতর সংযোজন। এই সংযোজনে এবং এই আয়োজনে আসতে পেরে এবং এই সংযোজন বিষয়ে আপনার অনুভূতি বা মূল্যায়ন কি? লেখক বলছি মঞ্চে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এই মঞ্চটি এই প্রথম বাংলা একাডেমি আয়োজিত পুস্তক মেলা 2019 শুরু হচ্ছে, কিন্তু আমরা দেখেছি আমাদের পাশের দেশ ভারতে কলকাতা পুস্তক মেলা ইন্টারন্যাশনাল ফেয়ারে টাটা লিটারেরি মিট একটি প্রোগ্রাম হয় এবং তারা দীর্ঘ প্রায় 43 বছর ধরে এটা পরিচালনা করছেন। সেখানে বাংলাদেশ থেকেও যারা কয়েকজন গিয়েছেন আমরা জানি, এবং তারা দেশের বাইরে ইউরোপে, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে এবং ভারতে বিভিন্ন লেখক টাটা লিটারেরি মিটে আসেন এবং কথা বলেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, সাহিত্য চর্চা, কবিতা, এবং শুধু কবিতাই নয়, ওখানে রাজনীতি চর্চার বিষয় নিয়েও কথা বলেন। এখানে বাংলাদেশে এই প্রথম শুরু হচ্ছে লেখক বলছি মঞ্চে। এটা আমি তাদেরকে প্রথমে সাধুবাদ জানাই, বাংলা একাডেমি একে সাধুবাদ জানাই যে তারা এই ধরনের একটি ভালো আয়োজন করতে পেরেছে, আর আমার এখানে এসে খুব ভালো লাগছে। ধন্যবাদ। আপনার আমার আলোচনাটি মূলত দুই পর্বে বিভক্ত থাকবে। প্রথম পর্বে 10 মিনিট আপনি আলোচনা করবো, পরবর্তী 10 মিনিট দর্শকদের জন্য আপনার সাথে মিথস্ক্রিয়ার উন্মুক্ত থাকবে, যেটা ঘোষক ফারহান ইশরাক বললেন। তো মেলায় আপনার কি কি বই প্রকাশিত হচ্ছে, এক বা একাধিক? এই বইমেলায় প্রথম 10 তারিখে আমার একটি বই প্রকাশিত হবে, সম্পাদিত বই। বইটির নাম বৈঠকখানায় কবি। বইটি হলো নির্মলেন্দুগুর দীর্ঘ প্রায় 50 বছর ধরে দেশ এবং দেশের বাইরে যে সকল সাক্ষাৎকার তিনি দিয়েছেন, সেই সকল সাক্ষাৎকার একত্রিত করে একটি বই বের হবে বেহুলা বাংলা থেকে। 10 তারিখে প্রকাশিত হবে এবং এই বইটিকে উপলক্ষে আমরা একটি প্রেস ব্রিফিং করব প্রেস ক্লাবে। সেই প্রেস ক্লাবের মাধ্যমেই আমরা এই বইটির বিস্তারিত বিষয়ে আলোচনা করব। আরও সেখানে তিনি প্রায় 35টি সাক্ষাৎকার সেখানে আছে, যেটা আমি সম্পাদনা করেছি। সেই বিষয়গুলো আসবে এবং তার সংক্ষিপ্ত জীবন পরিচিতি, এবং সেই সঙ্গে বড় ধরনের একটি দেশি এবং বিদেশি ভূমিকাও আছে সেই বইতে, সেটা নিয়ে আসছেন বেহুলা বাংলা। আর আরেকটি বই এই বইমেলায় আমার আসছে না, তবে মার্চে আসবে। সেটা হলো পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড থেকে মেডিটেশন গুচ্ছ। আমি দীর্ঘদিন ধরে যে মেডিটেশন গুচ্ছ লিখেছি, এবং সেই মেডিটেশন গুচ্ছে 50-এর অধিক কবিতা আছে এবং 50-এর অধিক লাইন ড্রয়িং পেন্টিং আছে, যে পেন্টিং করেছেন প্রায় 8টি দেশের বিভিন্ন পেইন্টার। অসাধারণ। আপনার বই প্রকাশিত বইগুলি নিয়ে আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি। আপনার কবিতার বইটির নাম মেডিটেশন গুচ্ছ, প্রকাশিত হচ্ছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে। মেডিটেশন গুচ্ছ, এই কাব্যগ্রন্থের কাব্য ভাবনা বা কি ধরনের ভাবনা আপনাকে এই মেডিটেশন গুচ্ছ নামক কাব্যগ্রন্থ লিখতে তাড়িত করলো? মূল বিষয়টা হচ্ছে মানব জীবন। আমরা যখন এই বইমেলায় আসছি, আসার পথে পথে আমরা দেখেছি বিভিন্ন ধরনের অসভ্যতা। যেমন ধরুন, আপনি যখন বাসে উঠবেন, বাসে ঠিকমতো উঠতে পারছেন না, কিংবা যখন নামবেন তখন আপনি নামতে পারছেন না, কিংবা আপনি যখন হাঁটছেন রাস্তা দিয়ে আপনি গন্ধ পাচ্ছেন, বা যেভাবে আপনি জীবন মানবিকভাবে পরিচালনা করতে চাচ্ছেন সেভাবে হচ্ছে না। অর্থাৎ অথচ আমরা বইমেলায় এসে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ছি, নির্মলেন্দুগুরের বই পড়ছি, সমকালীন গল্প পড়ছি, উপন্যাস পড়ছি, তখন পাঠকের ক্ষেত্রে হয়তো মনে হতে পারে আসলে এই শিল্প কি সত্যি, এটা জীবনের জন্য সত্যি? কিন্তু আমাদের এই প্রশ্নটা আমাদেরকে একটি সম্মুখীন করে দেয়, মানবিক যে জায়গাগুলো আছে সেখানে সম্মুখীন করে দেয়। এই জন্য মানব জীবনের যে রিফ্রেশিং যে বিষয়গুলো আছে, তার জন্য দরকার মেডিটেশন, ধীর স্থির। অর্থাৎ আমাদের জীবনের উৎস কোথায়? আমি বলতে চাই, যেমন ধরুন এখানে আমার একটি কবিতার বইতে ভিতরে একটা আছে যে এই মহাবিশ্বে এমন কি কোনো স্থান আছে যেখানে আলো এবং অন্ধকারের বাইরে কিছু থাকে?
এই যে প্রশ্নগুলো আছে, চিরন্তন এবং শাশ্বত প্রশ্ন আছে মানব জীবনের, সেই মানব জীবনের শাশ্বত প্রশ্ন, জীবনের আশ্রয় এবং জীবনের প্রেম প্রীতি ভালোবাসা, যেখানে আসে মানুষ আরও বেশি মানবিক হয়ে ওঠে, মানুষ আরও বেশি প্রাকৃতিক হয়ে ওঠে, সেই সকল বিষয়কে কেন্দ্র করে আমার বই। আমি এটাকে বলছি যে এটা এক ধরনের আশ্রম, অর্থাৎ মানুষ যখন ক্লান্ত থাকে তখন সে আশ্রমে যে যেমন তার সকল শ্রমের অবসান হয়, আমার এই বইটি পাঠ করলেও তার মানব জীবনের যত যন্ত্রণা আছে সেই সকল বিষয়গুলো আমি তুলে ধরেছি, যাতে সেই অবসান ঘটে, আবার বেশি মানুষ মানবিক হয়ে ওঠে, ভালোবাসায় পূর্ণ হয়, সেই সকল বিষয়টাকে কেন্দ্র করে আমার এই বই। দার্শনিক রেনে ডেকার্ট মেডিটেশন নামে একটা বই লিখেছিলেন, যেটার বাংলা করেছিলেন সৈয়দ আলী হাসান অনুধ্যান, আবার এটাকে ধ্যানও বলা যায়। তো আপনি আপনার কাব্যগ্রন্থের নাম মেডিটেশন শব্দের যে বাংলা প্রতিশব্দ সেটা ব্যবহার না করে মেডিটেশন শব্দটা ব্যবহারের সিদ্ধান্ত কেন নিলেন? ধন্যবাদ, একটি বিশেষ ভালো প্রশ্ন। সেটা হলো যে আমরা সাধারণত মেডিটেশন শব্দটি আর যদিও বাংলা না হয়, তবে এটি আত্মীকরণ শব্দ, অর্থাৎ বাংলা হয়ে গিয়েছে। আপনি পৃথিবীর যে প্রান্তেই যাবেন, হয়তো বা সেটা সম্মোহন বা অনুধ্যান বা ধ্যান, সেই বিষয়টা থাকছে না। কিন্তু একটি বিষয়টা আমি যেটা করেছি, যেমন আমার বইটির উপরে লেখা আছে দ্য পয়েন্টস অফ মেডিটেশন, অর্থাৎ এই বছরই আবার এই বইটি আশা করছি দিল্লি থেকেও ইংরেজিতে প্রকাশ পাবে, যে বইটার নাম হবে দ্য পয়েন্টস অফ মেডিটেশন। এবং এও হয়তো বা চুক্তিবদ্ধ আছে যে অসমীয় ভাষায় বইটা আসবে, শ্রীলঙ্কান ভাষায় বইটা আসবে, যে বইটার প্রত্যেকটার নাম হবে দ্য পয়েন্টস অফ মেডিটেশন। এই কারণে যে প্রত্যেকটা বইয়ের সাথে বা প্রতিটি ভাষার বইয়ের সাথে একটি শৃঙ্খলা থাকে, সেই শৃঙ্খলার জায়গা থেকেই আমি প্রথমে রেখেছি মেডিটেশন। আর গুচ্ছ যে শব্দটি আছে, গুচ্ছ মানে এক গুচ্ছ কবিতা নিয়ে তো মেডিটেশনটা, সেই জন্য ইংরেজি শব্দের সাথে আমাদের যে বাংলা শব্দ গুচ্ছ শব্দটি যোগ করে একসঙ্গে করা হয়েছে মেডিটেশন গুচ্ছ, অর্থাৎ মানুষের কাছে আরো অধিকতর পরিচিত করার জন্যই এই সাধারণত এই পথ বেছে নেওয়া হয়েছে। আপনার একটা বইয়ের নাম আছে মা আদি পর্ব, 2017 সালে প্রকাশিত। আদি পর্ব তার মানে কি এর মধ্য পর্ব, চূড়ান্ত পর্ব, এরকম কিছু বা কি? হ্যাঁ, 2017 সালে আমি যে বইটি বেরোয়েছি, এই বইটি লেখা অবশ্য 2016 সালে। 2016 সালে আমি মাকে কেন্দ্র করে 5 শতাধিকেরও বেশি কবিতা লিখেছি। তার প্রথম যে পর্ব আদি পর্ব সেটা বের হয়েছে 2017 সালে, সেখানে 100 কবিতা আছে। এবং এই কাব্যগ্রন্থের পেন্টিং ডিভিশনে কাজ করেছিলেন বিখ্যাত শিল্পী সমর মজুমদার, তিনি এটা সিরিজ পেন্টিংও করে দিয়েছিলেন। আর পরবর্তী যে পর্ব আগামী এবছরের ভিতর আশা করছি বের হবে, সেটা হলো মা ধ্যান পর্ব। এবং আপনাদেরকে একটু ঘোষণা দিয়ে রাখছি, কলকাতায় একটি শর্ট ফিল্ম হচ্ছে মা ধ্যান পর্ব নিয়ে, যেটা নিয়ে কাজ করছে। আমরা চাচ্ছি যে একই সঙ্গে ওই শর্ট ফিল্ম এবং মা ধ্যান পর্ব প্রকাশিত হোক। বইটি আমরা আশা করি যে জুন থেকে জুলাইয়ের ভিতরে আবার এই বইটি চলে আসবে। এবং আরও যে পর্বগুলো আছে, মাঝখানে যে তৃতীয় যে পর্বটা, সেটার নাম এখনো নির্ধারণ করা হয়নি, তবে অস্ত নামে একটি পর্ব আছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আদি, ধ্যান এবং অস্ত, অর্থাৎ আমি এমন কিছু শব্দ দিয়ে এখানে বিশ্লেষণ করছি যেটি সংস্কৃত শব্দ থাকবে, অর্থাৎ আদি পর্ব, ধ্যান পর্ব এবং অস্ত পর্ব। এই কারণেই কিন্তু পর্বগুলো ভাগ করবো, এবং প্রত্যেকটি পর্বে কিন্তু আপনার 100 করে কবিতা আছে, এবং প্রতিটি পর্বে 4টি করে আবার কাণ্ড আছে, এবং প্রতিটি কাণ্ডে 25টি করে কবিতা আছে। অর্থাৎ আমার এই মা অখণ্ড যখন বের হবে তখন আমরা 4 শতাধিক কবিতা পাবো আশা করছি। আরো একটি আছে আপনার ডোম, অর্থাৎ ডোম সিরিজ, যতদূর মনে পড়ে। তো এই কবিতা চর্চা, এই যে সিরিজ বা এই যে ক্রম, এই ধরনের চর্চা আপনি কেন বেছে নিলেন, বা কিভাবে এটা উদ্বুদ্ধ হলেন এই ধরনের কবিতা লেখা? আমি উদ্বুদ্ধ হয়েছি 2014 সালে, যখন আমি জীবনানন্দ দাশকে খুব গভীরভাবে পাঠ নিচ্ছিলাম, তখন দেখলাম যে জীবনানন্দ দাশের একটি সিরিজ কবিতা লিখেছিলেন। যদিও তার যে জীবদ্দশা 4টি বই প্রকাশিত হয়েছিল, সে বইয়ের ভিতরে নেই। আমরা যে অপ্রকাশিতভাবে জীবনানন্দ দাশের যে কবিতাগুলি পাই, সেখানে আমরা দেখব যে জীবনানন্দ দাশের একটি সিরিজ কবিতা আছে, যেখানে তিনি 36টি কবিতা লিখেছিলেন, জীবন সিরিজ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, জীবনানন্দ দাশ যখন জীবন শব্দটি লেখেন, তখন যে উপলব্ধি, সেই সকল উপলব্ধি, নিজের নাম জীবনানন্দ, এবং সেই যে জীবন তিনি লিখেছেন, সেটা কিন্তু খুব দুঃখ, দুর্দশা, অন্ধকারাচ্ছন্ন যদি তার এই জীবন সিরিজ পড়া যায়। আমরা পরবর্তীতে দেখব যে আব্দুল মান্নান সৈয়দের মাস সিরিজ আছে, কিংবা আমরা অনেকেই এরকম ধরনের সিরিজ কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু একটি সিরিজ কবিতা লিখেছিলেন, যেখানে 11টি কবিতা ছিল। এবং
বাংলা ভাষায় সিরিজ কবিতা আমাদের মনে হয় আমরা যারা যে গ্রেট পোয়েট মনে করি বা বড় কবি মনে করি তাদের প্রত্যেকেই না কোনো কোনো সিরিজ কবিতা আছে, কিন্তু আমরা বিশেষ করে 70 এবং 80-তে সেই সিরিজ কবিতার ধারাটা একটু তেমনভাবে অব্যাহত থাকেনি। কিন্তু আমি যদি ধরে নেন যে মা সিরিজ লিখেছি প্রায় 4 খণ্ডে, আবার ডোম সিরিজ লিখেছি, আবার মেডিটেশনও সিরিজ লিখছি, এবং এখন যে সিরিজ কবিতাটা লিখছি একগুচ্ছ অন্ধকারকে নিয়ে সিরিজ কবিতা লিখছি। এটার মূল জায়গাটা হলো, ধরুন আমি যখন ডোম নিয়ে কাজ করব, আমি কিন্তু ডোম নিয়ে এতগুলো কবিতা লিখবো, অর্থাৎ ডোম নিয়ে এত গভীরভাবে আমাকে ভাবতে হবে, এত গভীরে ডুব দেওয়া যায়। এই ডুব দেওয়ার আনন্দ থেকেই কিন্তু আমি সিরিজ কবিতাগুলো লিখি, যে আমি নিজের আনন্দটা খুব গভীরভাবে পাই। যেমন আমি ডোম নিয়ে যখন কাজ করেছি, তখন আমি এই ঢাকা মেডিকেলের একজন ডোম আছে বিখ্যাত, তিনি 1 লক্ষেরও বেশি ডেড বডি কেটেছিলেন, তার নাম সেকেন্দার। আমি তার সঙ্গে 13টা ডেড বডি কেটেছি এই ডোম কবিতাকে লেখার জন্য, সেই উপলব্ধি করার জন্য তার সঙ্গে থেকেছি। এবং এমনকি আমি দিল্লিতে গিয়ে টাওয়ার অফ সাইলেন্স, যেখানে মানে যারা সূর্যের উপাসক, সেই সমস্ত পার্সিয়ান যারা ডেড বডিগুলো মানে কাছে ঝুলিয়ে রাখে কিংবা টাওয়ার অফ সাইলেন্সে ঝুলিয়ে রাখে, শকুন এসে খেয়ে যায়, সেখানেও গিয়েছি এই কবিতা লেখারকে কেন্দ্র করে। এবং অনেক ডোমদের সাথে কথা বলেছি, তাদের জীবনাচরণ ফলো করেছি। আমার মনে হয় বাংলা কবিতা এটা খুব কম দেখা যায় যে কবিতার জন্য গবেষণা কিংবা কবিতার জন্য ফিল্ড ওয়ার্ক করা খুব কম দেখা যায়, কিন্তু সিরিজ কবিতা লিখতে গেলে আমার ধারণা এই ফিল্ড ওয়ার্ক খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান পরিকল্পনা অনুযায়ী এবারে দর্শক পর্ব। দর্শকদের পক্ষ থেকে কবি গিরিশ গৌরীকে প্রশ্ন করুন। প্রশ্নকর্তা, আপনি অনুগ্রহপূর্বক আমাদের এই সিঁড়ির উপর চলে আসুন। মাইক্রোফোন আছে তো, তদুপরি আপনি সিঁড়ির উপর চলে আসুন, তাতে করে আপনাকে আমাদের অপরপার দর্শকরাও দেখতে পারবেন। আপনি একটু সামনে চলে আসুন প্লিজ। আমি এমনি বলি, মানে লাউডলি বললেই হবে। আচ্ছা, দুটো বিষয়। 1 নাম্বার হচ্ছে যে আপনি যে মেডিটেশন কবিতা গুচ্ছগুলো লিখছেন, তো এই মুহূর্তে কিন্তু কোয়ান্টাম বাংলাদেশে খুব করে মেডিটেশন চর্চা করছে এবং প্রচার শাসন করছে। তো তার কোনো প্রভাব আছে কিনা, বা আপনি সেটাই অনুকরণ করলেন কিনা, বা কেন আপনি এটা বেছে নিলেন? 1। 2 নাম্বার হচ্ছে সিরিজ কবিতার সঙ্গে আমাদের যে মধ্যযুগের বা প্রাচীন যুগের যে আখ্যান কবিতা, এই রকমের কোনো জায়গা থেকে আপনি সেটা লিখেছেন কিনা, বা মানে সিরিজ কবিতা এবং আপনার হচ্ছে ছোট খণ্ড কবিতার মধ্যে আপনার বা পার্থক্যের জায়গাটা কোন জায়গায় আপনি অনুভব করেন সেটা একটু জানতে চাই। ধন্যবাদ। আমাদের এই কোয়ান্টামের যে মেডিটেশন কিংবা আমাদের প্রাচীন ভারতের যে মেডিটেশন যদি দেখেন, সেখানে একটি বিষয় আসে প্রথম যে শর্তটা, সেটা হলো আধ্যাত্মিকতা। অর্থাৎ তারা জীবনের অবসান যেমন চায়, ঠিক তেমনি এটা শান্তির সাথে ঐকান্তিক একটু ঐশ্বরিক যে যোগ আছে সেটাও তারা প্রকাশ করতে চায়, যে যে শক্তির যে প্রকাশ। আমি কিন্তু সেই জায়গাগুলো ধরছি না, আমি মেডিটেশনগুলো চাই এমনভাবে, যেমন ধরুন একজন বৃদ্ধ মানুষ, চৈত্র মাস, সে মেঠোপথে হাঁটছে, চারিপাশে ধান ক্ষেত, কিন্তু সে গরমে হাঁসফাঁস করছে। হাঁটতে হাঁটতে সে দেখলো সামনে একটি বটবৃক্ষ, এবং বটবৃক্ষের ছায়া সে বসলো। বসার পরে দক্ষিণা বাতাস ধীরে ধীরে করে আসলো, সেখান থেকে সে শান্তি পাওয়া শুরু করলো। এবং একটু পরেই খুব ছোট্ট একটা শিশু এসে বলল, এই নিন 1 গ্লাস জল। তিনি জল পান করলেন। জল পান করার পরে তিনি যে চৈত্র মাসের যে দাবাদাহ সেটি ভুলে গেলেন। এই যে আশ্রয়, মানুষের যে ক্লান্তি, ভুলে যাওয়া, সেই সকল বিষয়টাকে আমি মেডিটেশন এই কাব্যগ্রন্থে করছি, যেটার সাথে ঐশ্বরিক বা আধ্যাত্মিকতার কোনো প্রসঙ্গ নেই। যেটা আপনারাও জানেন যে আমি এই বিষয়টাকে সবসময় অ্যাভয়েড করে চলি। 1। আর দ্বিতীয়ত, কোয়ান্টামের যে বিষয়গুলো আছে সেগুলো এক ধরনের ব্যবসায়িক পলিসি প্রথমত, আর দ্বিতীয়ত মেডিটেশন কিন্তু কোনো ব্যবসায়িক পলিসি নয়, এবং এর জন্য নির্ধারিত কোনো গুরুর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের ভিতরে যে প্রাকৃতিক সত্তা আছে, সেই প্রাকৃতিক সত্তা যদি কেউ জাগ্রত করতে পারে, তিনি হবেন সবচেয়ে প্রকৃত মেডিটেশন শিল্পী কিংবা আর্টিস্ট। অর্থাৎ আপনি যদি নিয়মিত না ঘুমান, না খান, তাহলে কিন্তু আপনি প্রাকৃতিক হয়ে উঠলেন না, অপ্রাকৃতিক হয়ে গেলেন, এবং আপনাকে তার জন্য প্রকৃতি আপনার বিরুদ্ধে প্রতিশোধ নেবে। আপনাকে এই শান্তি, শৃঙ্খলা, মানবিক যে জীবনগুলো আছে, মানুষের যেটা বৈশিষ্ট্য, সেখানে যদি আসেন, তাহলে সেই জায়গাটা হলো মানুষের প্রকৃত মেডিটেশন বলে আমি মনে করি। আমি সেই সকল বিষয়গুলোই আমার এই কাব্যগ্রন্থে উল্লেখ করেছি বা ধরার চেষ্টা করেছি। আর কোন প্রশ্ন? মাইক্রোফোন দিন।
আমার একটু প্রশ্ন হচ্ছে যে ডোম সিরিজ যেটা করেছেন গিরিশ দা আমাদের, সেখানে তিনি পেন্টিং করেছেন সবগুলোই বিদেশি শিল্পীদের পেন্টিং। তিনি দেশীয় শিল্পীদের পেন্টিং ব্যবহার না করে বিদেশিদেরটা কেন বেছে নিলেন, এটা আমার জানতে ইচ্ছে করেছে। ধন্যবাদ। আসলে শিল্পের সাথে দেশ এবং বিদেশের কোনো সম্পর্ক নেই। শিল্পের সাথে সময়ের কোনো গভীর সম্পর্ক নেই। প্রকৃত বা ক্লাসিক যা কিছু তা সকল সময়েরই বর্তমান এবং সকল মানুষের জন্য গ্রহণযোগ্য। এই জন্য বলছি শিল্পের কোনো দেশকে বিদেশ নেই। আমি যখন মেডিটেশন নিয়ে কাজ করেছি তখন আমি এখানকার যেমন মুর্তজা বশিরের সঙ্গে কথা বলেছি যে আমাদের এখানে ডেড বডি নিয়ে বাংলা ভাষায় কে কাজ করেছেন। তিনি বলেছিলেন যে বাংলা ভাষায় ডেড বডি নিয়ে কেউ পেন্টিং করেনি তেমনভাবে। এমনকি আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের যে ডেড বডিগুলো পড়েছিল সেই ডেড বডি নিয়েও তেমন ধরনের পেন্টিং হয়নি। তারপরে আমি সমরজিৎ রায়চৌধুরীর কাছে গিয়েছিলাম, তিনি বলেছিলেন যে ডেড বডি নিয়ে কোনো ধরনের কাজ আছে কিনা। তিনি বলছেন না, আমার দেখা মতে ডেড বডি নিয়ে কাজ নেই, তবে 43 সালের যে মনন্তর কিংবা 34 সালের মনন্তর নিয়ে কিছু ডেড বডি নিয়ে কাজ আছে, যেগুলোর সাথে তোমার সখ্যটা যদি তৈরি হয় তাহলে তুমি দেখো। আমি সেগুলো যেমন সোমনাথ পেইন্টার, তার কাজগুলো আমি দেখেছি। তো আমার বইয়ের সঙ্গে যে সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি বিধায় আমি গেছি। যেমন ধরুন যে এখানে একজন পেইন্টার পাবেন, যে প্রথম ডোম যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটা 1903 সালে ফ্রান্সে একটি দুর্ভিক্ষ হয়েছিল একটি শহরে, যে শহরে 3 জন মানুষ বেঁচে ছিলেন এবং সর্বশেষ 3 জনের ভিতরে একজন লোক মারা যায়, দেখেন কোলে করে একজন নাতি কিনে এক বৃদ্ধ মানুষ কাঁদছেন, কলেরায় মারা গিয়েছে। এই পেইন্টার সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ডেড বডি নিয়ে কাজ করেছেন। এই কারণে তার এই বইটা কেইথ ক্লোথি, এই পেইন্টারের নাম, উনি 1947 সালে মারা যান। এবং আরেকজন পেইন্টার আছে যিনি ডেড বডি নিয়ে কাজ করেন, আমেরিকান। তিনি নিজের শরীর থেকে রক্ত বের করে তিনি সেই পেইন্টিংগুলো তৈরি করেন। আমার বইয়ের খুব সৌভাগ্য যে তিনি আমার জন্য, তাকে একটি মেইল করেছিলাম, সেই মেইলকে কেন্দ্র করে তিনি তার একটি পেইন্টিং আমাকে করে দিয়েছিলেন, যেটা সফট কপি আমরা ব্যবহার করেছি সবচেয়ে বড় আকারে। তাকেও আমি শ্রদ্ধা বড় স্মরণ করছি সেই পেইন্টারকে। এই কারণে কিন্তু আমি বিভিন্ন দেশের বাইরে চলে গিয়েছি, কারণ আমাদের এখানে কোনো কাজ ছিল না। আর দ্বিতীয়ত, নতুন করে যখন আমি কাজ করতে যাব তখন একজন পেইন্টারকে যে পরিমাণ অর্থ দিতে হবে সেই পরিমাণ অর্থ কিন্তু আমাকে প্রকাশক দিচ্ছে না, কিংবা সেই পরিমাণ অর্থ আমার ব্যক্তিগতভাবেও সেই পরিমাণ অর্থ নেই। কারণ একটা পেইন্টিং যখন নতুন করে করতে হয় প্রায় 20 থেকে 30 হাজার টাকা দিতে হয়। যেমন আমার মা আদি পর্বে যেটা আপনারা দেখেছেন, প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়েছে পেইন্টিং এর জন্য। ধন্যবাদ। সুন্দর প্রশ্নকর্তা এবং উত্তরদাতা কবি গিরিশ গৈরিককে ধন্যবাদ। আমরা তার ডোম কাব্যগ্রন্থটি নিয়েই মূলত বেশি আলোচনা করেছি। বইটি এখানে আছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ আপনার সেশনের শেষ পর্যায়ে, আপনি অনুগ্রহপূর্বক আপনার এই গ্রন্থ থেকে, আচ্ছা, মেডিটেশন থেকে পড়বেন। উনি ওনার প্রকাশিত কাব্যগ্রন্থ মেডিটেশন থেকে একটি কবিতা শোনাচ্ছেন আমাদের। আমি মেডিটেশন থেকে পড়ছি প্রথম কবিতা, জন্মপদ্ম। একদিন প্রকাশ্যে নগ্ন হব, ঠিক একদিন নগ্ন হয়ে ঘুম দিব নিরবধিকাল। যে ঘুম শিখেছিলাম মাতৃগর্ভ থেকে, সেই ঘুম দিব মাটির গর্ভে। মা ও মাটির গর্ভ এত মমতাময়ী কেন? কেন এত নির্জন স্তব্ধ, যেন আধারের মতো শীতল? জননীর জন্মপদ্মে প্রণতি রেখে বলছি, মানুষ জন্মগত অজ্ঞাতবাসী, ভুলত কবি মূলত কখনো জানে না নদীর স্বরলিপি। তবুও জীবনের মহাতীর্থে আমিও তুমি জন্ম থেকে মৃত্যু অবধি ভুলের মধ্যে বসবাস করি। আর বড় হতে হতে একটি ভুলকে আরেকটি ভুল দিয়ে প্রমাণ করি সত্য। বাবা, তুমি ট্রেনে তুলে দিয়ে নেমে গেছো, গন্তব্যহীন ট্রেন চলছে, চলেই যাচ্ছে জলে, জলের মাঠে জননী, তার মাঝে জন্মপদ্ম। একটি দারুণ অংশগ্রহণমূলক সেশন উপহার দেওয়ার জন্য এবং আপনার সময়ের জন্য লেখক রচনা মঞ্চের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ। আমরা শেষ করছি। আমাদের পরবর্তী আলোচনার ঘোষণা করবেন, ঘোষণার জন্য আসছেন সকৃত নম। ধন্যবাদ এভরিবডি, ধন্যবাদ সকলকে।